নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রূপক চট্টরাজের লেখা তেঁতুল তলায় কে। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। অনেকদিন আগের কথা। এই অজপাড়া গায়ে চৌধুরী বাবুদের তখন বিশাল প্রতিপত্তি। ওনাদের বিষয় সম্পত্তিও নেহাত কম ছিল না। বসত বাড়ির চারধারে ছিল পাঁচিল দিয়ে ঘেরা। বাড়ির লাগোয়া দুটো পুকুর ছিল বাড়ির ঠিক দুপাশে। সদর দরজা একটা, কিন্তু খিড়কি দরজা ছিল দুটো। সদর দরজা ছিল বড় রাস্তার ধারে, আর এই খিড়কি দরজা দুটো দিয়ে পুকুর, বাগানে ও গোয়াল ঘরে সকলে যাতায়াত করত। বর্ষাকালে পুকুরের ওপর জল উপচে দুটো পুকুর এক হয়ে যেত। মাঝখানে বাড়ি থাকায় বাড়ির উঠোনেও জল ভর্তি হয়ে যেত। পুকুরের মাছগুলো উঠোনে খেলে বেড়াত। একটা পুকুরের পাড়ে ছিল গাছের সারি, বেশ কয়েকটা তাল গাছ, নিম গাছ, তেঁতুল গাছ ও বেশ কিছু বুনো গাছ ছিল। অপর পুকুরের পাড়ে ছিল সবেদা, পেয়ারা ও আমের গাছ। সময় প্রচুর ফল ফলত এইসব গাছে। গোয়াল ঘরে কয়েকটা গরু বাছুর থাকত। আন্না পিসি এ বাড়িতে আসার পর থেকেই বাড়ির সকল কাজ, রান্নাবান্না, এমনকি গরু বাছুর, বাগান, পুকুর সবই দেখাশোনা সেই করত। আন্না পিসি ওদের বাড়ির কারোর নিজের পিসিমা নয়, তবুও নিজেকে এ বাড়ির একজন সদস্য ভেবে নিয়ে হাসি মুখে সব কাজ গুছিয়ে করত। কখনো কোনো বিরক্তি প্রকাশ করত না। কয়েক বছরের মধ্যেই এ বাড়ির একজন অভিভাবক হয়ে উঠেছিল আন্না পিসি। খুব সহজেই সে চৌধুরী মশাইয়ের নজর কেড়ে নিয়েছিল। চৌধুরী মশাই ওকে নিজের বোনের মতো স্নেহ করতেন, ওর নানাবিধ সাংসারিক গুণের জন্য। মাঝে মধ্যে মুখে মুখে ও ছড়াও কাটত। আমের বা তেঁতুলের ফলন বেশি হলে বলতো, আম দান তেঁতুলে বান। বেশ কয়েক বছর পরে ওই তেঁতুল গাছে প্রচুর ফলন হয়েছে। সেবারেই দেখা দিল ভয়াবহ বন্যা। মাঠ ঘাট সব জলে জলাভূম। অনেক বাড়িঘর ভেসে গিয়েছিল। বেশ কিছু গবাদি পশু ও মানুষ প্রাণ হারিয়েছিল সেই বন্যায়। দিন 15-20 এক নাগারে বৃষ্টি হওয়াতে বন্যার জল নামতে অনেক সময় নিয়েছিল। তারপর রোদ উঠতেই হলো বিপত্তি। আন্না পিসি গোয়াল ঘর পরিষ্কার করতে গিয়ে মাটির ঘরের দেওয়ালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল খাড়ে। আন্না পিসি গোয়াল ঘর পরিষ্কার করতে গিয়ে মাটির ঘরের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল খাড়ে। দেওয়ালে চাপা পড়ে মারা গেল আন্না পিসি। চৌধুরী মশাই খুব কষ্ট পেয়েছিলেন আন্না পিসির মৃত্যুতে। তিনি ওই শোক সহ্য করতে না পেরে বাড়ি, জমি জমা সব বিক্রি করে ওই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেলেন। চৌধুরী মশাইয়ের কাছ থেকে যিনি বাড়িটা কিনলেন, তিনি বেশি দিন ওখানে টিকতে পারলেন না। তিনিও বাড়িটা বিক্রি করে চলে এলেন। এভাবে ওই বাড়িটা 4 বার হাত বদল হলো। সকলের মুখে একই কথা, ওই বাড়িতে ছেলেপুলে নিয়ে থাকা যাবে না। মাঝরাতে ঘুম ভাঙলে তো আর ঘরের বাইরে বেরোনো যায় না। ঘরের বাইরে বের হলে দেখা যায় একটা মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কখনো উঠোনে, কখনো গোয়াল ঘরের সামনে, কখনো বা পুকুর পাড়ে তেঁতুল গাছের কাছে। মাঝে মাঝে মেয়েটির সঙ্গে একটা বাছুরও দেখতে পাওয়া যায়। এইসব ঘটনার কথা জেনেও চৌধুরী বাবুর ঘনিষ্ঠ বন্ধু হরিহর বাবু এটা একটা ভুতুড়ে বাড়ি বলে প্রচার করে অতি অল্প মূল্যে বাড়িটা কিনে গেলেন। উনি জানতেন আগে চৌধুরী বাবুর সঙ্গে এ বাড়িতে কতদিন বহুক্ষণ সময় কাটিয়েছেন। তখন তো কোনো কিছু ঘটনা ঘটেনি বা শোনাও যায়নি। এই কদিনে কি এমন ঘটলো যে ভূতের ভয় সবাই বাড়ি ছেড়ে পালাচ্ছে? কিছুদিন পর হরিহরবাবু নিজেই এসে ওই বাড়িতে বসবাস শুরু করলেন। কয়েকদিন থাকার পরে একবার মাঝরাতে ঘুম ভাঙতেই উনি দরজা খুলে বাইরে এসে দেখতে পেলেন পুকুর পাড়ে তেঁতুল গাছের ডালে পা ঝুলিয়ে একটি মেয়ে সাদা শাড়ি পরে বসে আছে। উনি হুঙ্কার দিয়ে বললেন, কে কে ওখানে? কোনো উত্তর পেলেন না তিনি, বরং দেখলেন আবছা সাদা শাড়ি পরা মেয়েটি তেঁতুল গাছের উঁচু ডাল থেকে এক লাফে নিচে নেমে গাছের তলায় দাঁড়িয়ে হাসতে লাগল। তখন উনি ফের হুঙ্কার দিয়ে বললেন, তেঁতুল তলায় কে? উনি শুনতে পাচ্ছেন? তেঁতুল তলায় কে? কে ওখানে? এবারেও কোনো উত্তর না পেয়ে
উনি সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লেন। পরদিন সকালে উঠে গাছ কাটার লোকজন ডেকে এনে তেঁতুল গাছটা কেটে ফেলার হুকুম দিলেন। একজন গাছে উঠে ডাল কাটতে গিয়ে পা ফুসকে নিচে পড়ে মারা গেল। তারপর আর কেউ সাহস করে ওই গাছে উঠতে চাইল না। ওরা গাছ না কেটেই চলে গেল। বিপদে পড়লেন হরিহরবাবু। পুরনো বন্ধু চৌধুরী বাবুর সঙ্গে গিয়ে দেখা করলেন। সমস্ত ঘটনা বিশদভাবে বর্ণনা করলেন। ওনার কথা শুনে চৌধুরী বাবু বুঝতে পারলেন না যে এরকম কেন ঘটছে ওই বাড়িতে। তবে ও বাড়িতে তো কোনো কালে ভূতের উপদ্রব কখনো ছিল না। এসব ভুতুড়ে কাণ্ড তো এই প্রথম শুনছেন তিনি। তবু তিনি হরিহরবাবুকে বললেন, আমি নিজে গ্রামে গিয়ে ওই বাড়িতে রাত কাটাবো, দেখব নিজের চোখে ওই বাড়িতে কি ঘটছে। আপনি ব্যবস্থা করুন। হরিহরবাবু রাজি হয়ে চৌধুরীবাবুকে সঙ্গে করে গ্রামে নিয়ে এলেন। চৌধুরীবাবু দিন কয়েক হরিহরবাবুর সঙ্গে তার পুরনো বাড়িতেই থাকেন। একদিন মাঝরাতে চৌধুরীবাবুর ঘুম ভেঙে গেল। হরিহরবাবুও খুটখাট আওয়াজে উঠে পড়লেন। দুজনের দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখলেন পুকুর পাড়ে আবছা সাদা শাড়ি পরে মেয়েটি এগাছ ওগাছ লাফালাফি করছে। চৌধুরীবাবু বুঝতে পারলেন তার স্নেহের বোন আন্নার আত্মা এখনো এখানে রয়ে গেছে। এ বাড়ির মায়াও কাটিয়ে উঠতে পারেনি। উনি ধীরে ধীরে খিড়কি দরজা খুলে পুকুর পাড়ে গিয়ে আন্নাকে ডেকে বললেন, শোন আন্না, আমাদের ছেড়ে তোর যেমন কষ্ট হচ্ছে, তোকে ছেড়ে আমাদেরও তেমনই কষ্ট হচ্ছে। তাই তো কষ্ট সহ্য করতে না পেরে আমি এই বাড়ি বেচে দিয়ে অন্যত্র চলে গিয়েছি। তুই আর এখানে আসিস না, কেমন? তারপর চৌধুরীবাবু হরিহরবাবুকে বললেন তার স্নেহের আন্নার কথা। ও গোটা সংসারটাকে আঁকড়ে ধরে নিজের মতো করে চালাতো। বড় ভালো মেয়ে ছিল ও। ওই তো পুকুরের পাড়ের গাছগুলোকে পুঁতেছিল, আর তেঁতুল গাছটা ছিল ওর প্রাণ। কাছে চড়া ও ফল খাওয়া নিয়ে পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে ওর হামেশাই ঝগড়াঝাটি লেগেই থাকতো। কিন্তু কি যে হলো, নিয়তির খেলা সব শেষ করে দিল। ওই বয়সে গোয়াল ঘরের দেওয়াল ভেঙে গিয়ে চাপা পড়েও মারা গেল। জানেন, আমার মনে হয় আন্নার আত্মার চিরশান্তির জন্য একজন পুরোহিত ডেকে বাড়িতে পুজো আর্চা করা উচিত। আপনি সেই ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব করুন, আর আমি ওর জন্য নিজে গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসব। তাছাড়া ও তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি, দেখবেন ও আপনাদেরও কোনো ক্ষতি করবে না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।